আপনারা নিশ্চিত যে দুজনেই বিচ্ছেদ চাইছেন? একজন আইনজীবীর সামনে বসে রয়েছে তায়েব্য ও প্রিয়তা, সাথে প্রান্তও উপস্থিত আছে। তারা ডিভোর্সের জন্য আইনজীবীর দ্বারস্থ হতেই প্রশ্নটা করল সে। প্রিয়তা চোখ তুলে তাকালো, জবাবে স্পষ্ট কণ্ঠে বলল, নিশ্চিত না হলে তো আর এখানে আসতাম না। প্রতিক্রিয়া স্বরূপ লোকটি গম্ভীর হয়ে গেল, ধাতস্থ কণ্ঠে বলল, তবুও বলছি নিজেরা একবার আলোচনা করে দেখেন। এখন হয়তো হুটহাট একটা ঘোরের মাঝে সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন, কিন্তু ডিভোর্স একবার হয়ে গেলে তো আর কোনো পথ থাকবে না ফেরার। ইসলাম শরীয়ত মোতাবেক নিজের ডিভোর্সি বউকে আবার বিয়ে করা যায় না, জানেন তো। এর জন্য সেই তালাকপ্রাপ্ত বউকে আরেক স্থানে বৈবাহিক সম্পর্ক কাটিয়ে সেখানেও ডিভোর্স হলে তারপর বিয়ে করার সুযোগ থাকে, আর সেভাবে কখনো নিজের জীবনে তাকে পাওয়াও হবে না। তাই এখনই আরেকবার ভাবুন, বাসায় ফিরে যান, সময় নিন, একসাথে কিছুদিন থাকুন, তারপরও সব ঠিক না হলে তখন আসবেন। এবারও প্রিয়তা জবাব দিল, তার আর কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না, আমরা ভেবে এসেছি। কথাটা শুনে লোকটা তায়েব্যের দিকে তাকালো। সে একদম নীরব। তা দেখে আইনজীবী লোকটা বলল, আচ্ছা, তাহলে আপনারা এখন না হয় একটু আলোচনা করুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। নিজের কথার সমাপ্তি টেনে বেরিয়ে গেল লোকটা, সাথে প্রান্তও বেরিয়ে গেল। যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে একটু আশার আলো খুঁজল সে, যদি সম্পর্কটা স্বাভাবিক হয়, তায়েব্যের প্রতি প্রিয়তার অনুভূতির জন্ম হয়েছে এটা বুঝেও যদি তায়েব্য ফিরে আসে, এই আশা একটু একটু করে তার মনে গজিয়ে উঠল। সে এক বুক আশা নিয়ে বেরিয়ে গেল আইনজীবীর সাথে। অপরদিকে সেখানে পাথরের মতো নীরব হয়ে বসে রইল দুজন। প্রিয়তা কোনো কথা বলছে না, এমনকি তায়েব্যের দিকে ফিরেও তাকাচ্ছে না, কিন্তু তায়েব্যের দৃষ্টি ছিল মেয়েটির মুখে। গম্ভীর সে চাহনি। কি মনে করে সে জিজ্ঞেস করল, কিছু কি বলার আছে? তায়েব্যের গলাটা কেমন যেন শোনালো, তার কথার ভঙ্গিতে থমকালো প্রিয়তা। এমন কণ্ঠ তো একমাত্র দুঃখ লুকাতে চাওয়া ব্যক্তির হয়, কিন্তু তার জানা মতে তায়েব্যের তো কোনো দুঃখ নেই, সে তো বেশ মজা করেই বিয়ে করতে যাচ্ছে, তবে তার গলা এমন কেন শোনাচ্ছে? প্রিয়তা একবার চোখ তুলে দেখতে চাইল তাকে, আবার পরক্ষণেই কি মনে করে ফুঁসে উঠল, যে পুরুষ তার মন ভেঙেছে সেই পুরুষের যদি কোনো গোপন ভাঙার গল্পও থাকে তাও সে শুনবে না। সে কেবল তিক্ত কণ্ঠে বলল, এই বিচ্ছেদ নিয়ে আমার নতুন করে বলার কিছুই নেই, তবে একটা কথা না বলেই পাচ্ছি না। উচ্চশিক্ষা সবসময় মানুষকে শিক্ষিত করে না, বরং মাঝে মাঝে মূর্খদের চেয়েও অধম করে তোলে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। কথাটা বলে বেরিয়ে আসে প্রিয়তা। তায়েব্য কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে মেয়েটি তাকে কতটা নিচু করে কথাটা বলে গেল। এভাবে কথাটা বলা বেমানানো নয়, সে নিচু স্তরের কাজই করে চলেছে। বউকে ক্ষুদ্র কারণে ডিভোর্স, দ্বিতীয় বিয়ে করতে চাইছে। এতটা নিচু কবে কিভাবে হলো সে? আইনজীবীর সাথে পাকা কথা শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে তারা। যেহেতু বিচ্ছেদেই সমাপ্তি হবে, সেখানে সময় নিয়ে দেরি করে লাভ নেই, বরং যত দ্রুত কাজ হয় ততই ভালো। কিন্তু হুট করে বললেই তো আর একদিনে তালাক দেওয়া সম্ভব নয়, এর জন্য সময় দরকার। আইনজীবীকে কাগজপত্র তৈরি করতে বলে বেরিয়ে আসে তারা। যাত্রাপথে প্রান্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ভেতরে কোনো মীমাংসা হলো না তোদের? তায়েব্য কিছু বলেনি? প্রিয়তা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, জানতে চাইছিল আমি কিছু বলতে চাই কি না। কথাটা শুনে চোখ মুখ চকচক করে উঠল প্রান্তর। উজ্জ্বল মুখশ্রী নিয়ে সে বলল, তার মানে সে এই সম্পর্কে আরেকটা সুযোগ দিতে চাইছিল, তাই তো? প্রিয়তা এবারও গা ছাড়া জবাব, জানি না। প্রিয়তার উত্তরে সন্তুষ্ট হতে পারল না প্রান্ত। সে তার কথা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা, তুই তায়েব্যকে জানালি না কেন যে তুই তাকে ভালোবাসিস?
এটা জানলে হয়তো সে ফিরতেও পারত। সে তো কেবল তোদের সম্পর্কের ফাঁকা স্থানটাকেই কেন্দ্র করে এই বিচ্ছেদ চাইছে। প্রান্তের কথায় তাচ্ছিল্যের হাসি হাসে প্রিয়তা। হেয়ালি কণ্ঠে বলে, তুমিও এটা বিশ্বাস করো ভাইয়া? প্রান্ত ধাতস্থ হলো এবার। বলল, বিশ্বাস না করার কি আছে? তোদের সম্পর্কের গ্যাপ তো সবারই জানা। তাছাড়া তায়েব্য সেদিন এটা সবার সামনে বললও তো। ভাইয়ের এমন সহজ সরল কথায় তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা। গম্ভীর কণ্ঠে বলল, সম্পর্কের ফাঁকা স্থান তো বিয়ের শুরু থেকেই ছিল। সেই একটা বছর কিন্তু একবারও সে এসব নিয়ে কোনো অভিযোগ করেনি। এটা ভেবেছ? বোনের প্রতি উত্তরে থতমত খেল প্রান্ত। দ্বিধা করে জিজ্ঞেস করল, কি বলতে চাইছিস তুই? এটাই যে পরনারীর গন্ধ পেয়েছে সে। তৃতীয় ব্যক্তির আগমন না হলে কোনো বিচ্ছেদ তো দূরে থাক, বিচ্ছেদের কথাও হতো না। সম্পর্কের ফাঁকা স্থান তো একটা বাহানা মাত্র। নিষ্পৃহ কণ্ঠে জবাব তার। প্রান্ত এবার নিশ্চুপ হয়ে গেল। কথাটা ফেলার না। তাদের মাঝে নীলির অনুপ্রবেশ না ঘটলে হয়তো তাদের বিচ্ছেদের কথা হতো না কখনো। কেননা তৃতীয় পক্ষের আগমন ব্যতীত যত্নহীন একটা সম্পর্ক বড়জোর পাঞ্ছে হতে পারে, কিন্তু তিক্ত হয় না। দুজনের মধ্যবর্তী বন্ধন ঢিলা হতে পারে, কিন্তু ছিঁড়ে যায় না। সম্পর্ক তিক্ত হতে দুজনের বন্ধনকে ছিঁড়তে হলে তো অত্যাবশ্যকীয়ভাবে তৃতীয় ব্যক্তির প্রয়োজন। তায়েব্য প্রিয়তার মাঝে সেই তৃতীয় সত্তা নীলি। সেই তৃতীয় সত্তা এতটাই ভয়ঙ্কর যে এই দুজনের চলমান সম্পর্কে বীজ দিয়ে সুমিষ্ট মধুর নেশায় তায়েব্যকে নিজের দিকে টেনে নিয়েছে। সেদিকে তায়েব্য যত আকৃষ্ট হচ্ছে, পেছনের সম্পর্কে তত ফাটল ধরেছে, যা একসময় স্থায়িত্ব অর্জন করে বিচ্ছেদে গড়াচ্ছে। আলাদা হয়ে যাচ্ছে এতকাল একসাথে থাকা দুটি সত্তা, অথচ তারাও হাত ধরার সময় একসাথে সারা জীবন পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল। বাসায় এসে সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিল প্রিয়তা। সময় মতো নামাজ আদায় করার পাশাপাশি দীর্ঘ সময় কোরআন মজিদও তেলাওয়াত করল। তাও যেন সময় কাটছে না তার। ব্যস্তময় জীবনে হুট করে বিষাদ এসে কেমন অবসরে ফেলে দিয়েছে তাকে। আর এই অবসরের সুযোগে বিষাদগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। হুটহাট মনে পড়ছে তায়েব্যের কথা। লোকটার তখনের ভারাক্রান্ত কণ্ঠ কানে বাজছে, যার আওয়াজ তার দৃঢ় সত্তাকে একটু একটু করে ভাঙতে বসেছে। তার কেবলই মনে হচ্ছে, সে কি একবার তায়েব্যকে নিজের মনের তার জন্য গজিয়ে ওঠা অনুভূতির কথা বলে দেখত? যদি সে প্রত্যাখ্যান করত, ছোট হয়ে যেত সে। যেখানে তায়েব্যে অন্য কাউকে বিয়ের জন্য বেছে নিয়েছে, সেখানে এই প্রস্তাব রাখাটাও বেমানান। সে ঠিক কাজই করেছে, নিজেকে বুঝ দিল মনে। তবুও এই অবসরের যন্ত্রণায় এই 2 দিনেই যেন হাঁপিয়ে উঠল সে। এই ক্লান্ত ভাব তাকে বুঝিয়ে দিল নিজের জীবনে নিয়মিত হওয়া প্রয়োজন। কলেজ পড়াশোনায় নিয়মিত হলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে। কিন্তু তার সব বই নোটসগুলো তো ওই বাড়িতেই। এখন সেসব নিয়ে আসবে কি করে? সে জানে তার জন্য জামেলা বানুর কান্নাটা অনেকটা কুমিরের কান্নার ন্যায়। তারাও তো তায়েব্যকে দ্বিতীয় বিয়েতে সম্পূর্ণ সমর্থন করেছে, তার সাথে লুকোচুরি খেলেছে। কিন্তু এই অবেলায় তার মনে হলো, এই মানুষটাকেই শেষবারের জন্য একটা কল দেওয়া দরকার। নিজের স্বার্থের জন্য হলেও দরকার। মানুষ তো স্বার্থের জন্য কত কি নাই করে। সে না হয় একবার পেছনে ফেলে আসা শাশুড়িকে একটা কলই দিল। অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে জামেলার নাম্বারে কল দিল সে। 2বার রিং হতেই কল রিসিভ করল কেউ।
সবে সে সালাম দেবে তখন কানে বাজল নীলির বিদ্রুপাত্মক কণ্ঠ। কি ব্যাপার প্রিয়তা, হঠাৎ এই নাম্বারে কল দিলে? সবার সামনে ঘর ভাঙার গান গেয়ে গোপনে এসে শাশুড়িকে পটাতে চাইছো নাকি? নীলির কণ্ঠ শুনে ক্রুদ্ধ হলো প্রিয়তা। এই মানুষগুলোকে যতই সে এড়িয়ে চলতে চায় ততই এদের সম্মুখীন হতে হয় তাকে। সে কাট গলায় বলল, আর মনে যা আছে তাই লাফ দিয়ে ওঠে তা। অন্যকে পটিয়ে কোনো সম্পর্ক গড়া আপনার স্বভাব, তাই এসব ভাবছেন। এখন তো দেখছি অন্যের ব্যক্তিগত ফোনও রিসিভ করার অভ্যাস করেছেন। অবশ্য অন্যের জামাইকে নিজের দিকে আকর্ষিত করা যার স্বভাব সে এমনটা করতেই পারে। কথাটা শুনে রাগের কথা থাকলেও রাগল না নীলি, বরং ব্যঙ্গ করে বলল, অন্যের জামাইকে আমি আকর্ষিত করিনি, বরং সে নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছে। আসলে বউ দ্বারা সুখী না হলে পুরুষ মানুষ তো অন্যের কাছে সুখ খুঁজতেই চাইবে, তাই না বলো? আমি তার সেই সুখের স্থান, আর তুমি দুঃখের নর্দমা, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে তোমাকে। কথাটা বলে খিলখিল করে হেসে উঠল নীলি। সেই হাসিতে পুরো শরীর রিরি করে উঠল প্রিয়তার। সে তাচ্ছিল্য করে বলল, তবুও ভুলে যাবেন না আমি তার প্রথম চয়েস ছিলাম, আর আপনি তার কাছে অপশনাল। শুধুমাত্র শারীরিক সুখের জন্য আপনাকে খুঁজেছে। এমন সুখ তো আজকাল পতিতারাও তার কাস্টমারকে দেয়। কথাটা শুনে রাগে গর্জে উঠল নীলি। দাঁত কটমট করে সে বলল, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়, আমাকে পতিতা বললে? পতিতা বলিনি আপু, তাদের সাথে তুলনা করেছি মাত্র। তাদের আর আপনার মাঝে তফাৎ কোথায় জানেন? তারা যে কোনো ক্লায়েন্টের টোপ হিসেবে নেয়, আর আপনি নির্দিষ্ট একজনকে টোপ হিসেবে নিয়েছেন। এই তো, আমি কি করছি না করছি তা আমার ব্যাপার, এসব নিয়ে নাক গলাতে হবে না তোমাকে। কল দিয়েছো কেন তাই বলো। ডিভোর্সের সব ব্যবস্থা হয়ে গিয়েছে, তাও ছ্যাঁচড়ার মতো এ বাড়ির সাথে যোগাযোগ করছো, লজ্জা করে না? কথাটা শুনে রাগে গা জ্বলে উঠল প্রিয়তার। কড়া গলায় সে বলল, লজ্জা করার কথা তো আপনার। বিয়ের আগে ও বাড়িতে ছ্যাঁচড়ার মতো পড়ে আছেন, আবার এসেছেন আমাকে নিয়ে কথা বলতে। কথাটা বলে প্রিয়তা কল কাটতে যাবে, ঠিক তখনই ফোনের উপাস থেকে শুনতে পাই তার শাশুড়ির ক্ষীণ কণ্ঠ। ঘরে প্রবেশ করতে করতে তিনি বললেন, কে ফোন করেছে? প্রতিউত্তরে সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকায় নীলি। নিজেকে ধাতস্থ করে নিয়ে বাঁকা হেসে বলে, আপনার ছেলের ছুঁড়ে ফেলা প্রাক্তন বউ। নিন কথা বলুন। চরম অবজ্ঞা মিশিয়ে কথাটা বলে জামেলার নিকট ফোনটা দিল নীলি। জামেলা মানু বিস্মিত হয়ে ফোন হাতে নিল, আর তারপরই তার স্পষ্ট কণ্ঠে বলল, কেমন আছো মা? প্রিয়তা অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি? প্রতিউত্তরে জামেলা দীর্ঘশ্বাস ছাড়ল, কপট দুঃখ দেখিয়ে বলল, আল্লাহ যেমন রাখেন তেমনই আছি। কিছু বলবে? আমার বইগুলো ওই বাড়িতে রেখে এসেছি, ওসব পাঠানোর ব্যবস্থা করুন। তায়েব্যকে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হতে দেখে ভড়কে গেল জামেলা বানু সহ সকলে। এত রাত্রেবেলা কোথায় যাচ্ছে ছেলেটা? তাকে পিছু ডেকেও কোনো সাড়া পেল না কেউ। জামেলা বানু কেবলই হৈ হৈ করলেন। কি হলোটা কি তায়েব্যের সাথে? একটু আগে তো তাকে প্রিয়তার বইগুলো একটু গুছিয়ে দিতে বললেন, সেগুলো বেশ স্বাভাবিকভাবেই গোছাচ্ছিল সে। তারপর হঠাৎ সেই বইগুলো ওভাবেই রেখে কোথায় গেল ছেলেটা? কারোর কিছু হয়নি তো? দুশ্চিন্তা হতে লাগলো তার। যতই হোক মায়ের মন বলে কথা। এদিকে একটু আগে মায়ের আদেশ মতো প্রিয়তার বইগুলো পাঠানোর জন্য গোছাতে ব্যস্ত হচ্ছিল তায়েব্য। তখন স্টাডি টেবিলের বিভিন্ন তাকে সাজিয়ে রাখা প্রিয়তার বইগুলো এক এক করে নামাতে নিতে তায়েব্যের চোখ আটকে গেল একটা নীল রঙের মোটা ডায়েরির দিকে। সে জানে এটা তার নয়, এবং সে এটাও জানে অন্যের ডায়েরির পাতায় লুকোনো গল্পগুলো অনুমতিবিহীন পড়া অনুচিত কাজ। তবুও নিজের কৌতূহলকে দমাতে পারল না সে। প্রিয়তার দীর্ঘদিন ধরে যত্নে লেখা অনুভূতিগুলো মেলে নিল চোখের সামনে।
যেগুলো নিজের করা একটা বিরাট ভুলের সংশোধনী হয়ে ধরা দিল তার নিকট। এই ডায়েরির প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রিয়তার মনের মাঝে তার প্রতি ধীরে ধীরে গজিয়ে ওঠা অনুভূতিগুলো। পৃষ্ঠা সংখ্যা যত এগোচ্ছে প্রিয়তার অনুভূতিগুলো তত গাঢ় হয়ে ধরা দিচ্ছে। আস্তে ধীরে প্রিয়তা তার প্রতি ভালো লাগাগুলো গাঢ় হয়ে ভালোবাসায় রূপ নেওয়ার চিত্রপট অঙ্কিত হচ্ছে এতে। অপ্রত্যাশিত এক আকাঙ্ক্ষার নির্বৃত্ত পূরণের ব্যাপারটি জানতেই শীতল হয়ে এলো হৃদয়। হাত পা অসাড় হয়ে এলো তার। দেহ জুড়ে সৃষ্টি হলো কম্পন। বুকের বাঁ পাশ থরথর করে কাঁপতে লাগলো। চরম আগ্রহ ও উত্তেজনা নিয়ে প্রত্যেকটা শব্দ মস্তিষ্কে গেঁথে নিল সে। অন্তরালে পড়ে থাকা কারোর অতি যত্নে রচিত এক ভালোবাসাময় কাব্যগাথা নিমেষেই পড়তে লাগলো সে। এভাবে একসময় প্রিয়তার লেখা গল্পের শেষ পৃষ্ঠাগুলোর উদয় হলো, যেটা কি না তায়েব্যের আসার কয়েকদিন আগে থেকে লেখা। তায়েব্য আসার আনন্দঘন অপেক্ষার অনুভূতি প্রকাশ রয়েছে সেখানে। প্রিয়তা ঠিক শেষ পৃষ্ঠার আগের দিকে এক পৃষ্ঠায় লিখেছে, মেঘরাজ, আপনি কি জানেন আপনার দূর দেশে গমনের পৃথিবী কোথাও এক চঞ্চল গাংচিল বিষণ্ণ হয়ে তার ওড়ার গতি কমিয়ে দিয়েছিল? আপনি কি জানেন ঝড়ে যেতে যেতে ব্যথিত হয়েছিল কোনো এক অরণ্যের প্রাণহীন পাতা? কোথাও যেন কারোর জীবনে বিশেষ কিছু কম পড়েছিল আপনি নেই বলে। এসব কি আপনি জানেন? মাঝরাতে স্বপ্নে এসে কারোর ঘুম ভাঙালেন বলে যে সে আর ঘুমিয়ে যায়নি। আপনার স্বপ্নকে মস্তিষ্কে গেঁথে রাখতে নির্ঘুম রাত্রি পাড়ি দিয়েছে, তা কি আপনি জানেন? আপনি এসবের কিছুই জানেন না। আপনি জানেন না পথে হেঁটে যেতে যেতে সে কতবার দাঁড়িয়ে গিয়েছিল ক্ষণিকক্ষণ। কোনো কাপলের যুগলবন্দি দেখে স্মৃতিচারণে আপনাকে জাগিয়েছে তার অবুঝ মন। আপনি এসবের কিছুই জানেন না, তবে আপনি জানবেন এবার। স্বপ্নহীন এক অবুঝ বালিকার মেঘরাজকে নিয়ে ভালোবাসার প্রাসাদ সাজানোর গল্প জানবেন। আপনি কি একটু চমকাবেন তখন? আর একদম শেষ পৃষ্ঠায় লেখা, মেঘরাজ, আজ আমি ঘুমোতে পারছি না। কেন জানেন? কারণ আপনার আগমনের অপেক্ষার আনন্দ আমার ঘুম কেড়ে এক অজানা সিন্ধুকে বন্দি করে রেখেছে। এক সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আমি এক অন্যরকম অনুভূতির সাগরে সাঁতার কাটছি আর প্রহর গুনছি কখন কাল হবে। কিন্তু সময় আর কাটছে না। জানেন মেঘরাজ, আমি আগে জানতাম না ভালোবাসার মানুষের আগমনের অপেক্ষা এত মধুর হয়। ইস, আপনি দূরে না গেলে এই অনুভূতি আমার পাওয়া হতো না। কত বড় লস হয়ে যেত, তাই না বলেন? আচ্ছা, আপনি কি এই অনুভূতিগুলো কেমন হয় জানেন? মেঘরাজ, আপনি চেয়েছিলেন কেউ আপনাকে ভীষণ ভালোবাসুক, যার দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ না থাকুক। কেউ আপনার চোখে তাকিয়ে সব ভুলুক, আপনার কাঁধে মাথা রেখে তার ভরসার স্থান খুঁজুক। আপনি সবসময় চেয়েছিলেন ঠিক যেমন একজন। আপনি এবার এসে দেখবেন তখন আমি পুরোটাই আপনার সেই ইচ্ছে মতন। এটা দেখে কতটা চমকে যাবেন তখন আমি ঠিক জানি না, তবে এটা জানি একজন নিদারুণ মুহূর্ত হবে সেটা। আমি সেই মুহূর্তের অপেক্ষায় মেঘরাজ, আপনার চমকানোর অপেক্ষায়, আপনার থমকানোর অপেক্ষায়। আপনি বৃষ্টি হয়ে দ্রুত ঝরে পড়ুন আমার নিকট, চলে আসুন এই মনের রাজ্যে। আমি অপেক্ষা করছি। রাত 2:45। টানা সময় ধরে এই ডায়েরির পাতা শেষ করতেই বুকের বাঁ পাশটা শীতল দহন শুরু হলো তায়েব্যের।
প্রাপ্তির আনন্দ, ভুলের যন্ত্রণা একাকার হয়ে খানিক থমকে রইল সে। তার অন্তরালে প্রিয়তা তাকে ভালোবেসেছিল, তাকে নিয়ে স্বপ্নের প্রাসাদ সাজিয়ে অপেক্ষায় ছিল। সে আসবে বলে অধীর আগ্রহে রাত জেগে কাটালো। আর সে কিনা ফিরে এসে সবটা বৃথা করে দিল, মুহূর্তেই ধূলিসাৎ করে দিল মেয়েটার সকল অনুভূতিকে। তার অপেক্ষাদের এভাবে খান খান করে কিভাবে ভাঙতে পারল সে? সে যখন প্রিয়তাকে অসম্ভব ভালোবাসত, প্রিয়তা তখন তাকে পাত্তা দিত না। আর প্রিয়তা যখন একটু একটু করে তার জন্য ভালোবাসার মহল সাজালো, তখনই কিনা সে অন্যত্র ঘর সাজাতে ব্যস্ত হলো। তীব্র এক অনুশোচনা বোধ ঘিরে ধরল তাকে, মনস্তোপে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। এসব কি করতে চলছিল সে? তার ভুলটা সম্পূর্ণরূপে সংগঠিত হওয়ার আগে তা চোখে পড়েছে। আর এই ভুলের সংশোধনপত্র নিয়ে সে ওই রকম ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য তার অর্ধাঙ্গিনী প্রিয়তা। বিষাদময় অবসরের মরুভূমির বালুচরে এক একটা প্রহর গুনছে প্রিয়তা। রাতের ঘুমও যেন চিরতরে বিদায় নিয়েছে। যেখানে পুরো জীবনই অশান্তির বিচরণ, সেখানে প্রশান্তির ঘুম তার চোখে নামবে কিভাবে? যতই সে দুঃখ ভুলতে চায়, দুঃখ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। এই দুঃখগুলোকে খানিক সময়ের জন্য হলেও বিদায় দিতে একটু মুক্ত হাওয়ার মাঝে পদার্পণ করল সে। একটু সাহস দেখিয়ে রাতের ঢাকার কৃত্রিম আলোকসজ্জিত চলন্ত গাড়িময় পথ দেখতে লাগলো ছাদে দাঁড়িয়ে। এ সময়টায় কেউ ছাদে আসে না বলে ছাদ এখন নির্জন। এই নির্জনতাকে ঠেলে সেখানে প্রবেশ করল কেউ। কারোর আগমনের শব্দ পেয়ে আঁতকে উঠল প্রিয়তা। অজানা আশঙ্কায় শরীরে কাঁটা দিয়ে উঠল তার। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। এই অসময়ে তার পেছনে তাব্যকে দেখে বিস্মিত হতে বাধ্য হলো সে। তার এই চমকানো অনুভূতিকে আরও খানিকটা চমকে দিতে আচমকা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল তাব্য। আকস্মিক ঘটনায় কিংকর্তব্য বিমূঢ় হলো প্রিয়তা। সে নিজেকে ধাতস্থ করে নেওয়ার আগেই তাব্য কাঁপা কাঁপা গলায় বলল, যদি আগে একবার আমি জানতাম আমাকে ভালোবেসেছিলে তুমি, বিশ্বাস করো অন্য মেয়েকে জীবনে জড়ানো তো দূর, তাদের দিকে তাকানো স্পর্ধাও করতাম না আমি। কথাটা শুনে আশ্চর্যের ঊর্ধ্বে সীমায় পৌঁছে গেল প্রিয়তা। তাব্য হঠাৎ এমন পরিবর্তনের মুখে খেই হারিয়ে ফেললে রইল কিছুক্ষণ। সব বুঝে উঠতে অক্ষম হলো প্রিয়তা। সে যে তাব্যকে ভালোবাসে তা লোকটা জানল কি করে? পরিবেশের সাথে নিজেকে ধাতস্থ করে নিতে সে স্পষ্ট দেখতে পায় তাব্যের হাতে তার সেই নীল ডায়েরিটা। এবার সব কিছু স্পষ্ট হয় তার নিকট। কিছুক্ষণ প্রতিক্রিয়া শূন্য থেকে সে আবার তার থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। নির্লিপ্ত ভঙ্গিতে দেখতে থাকে তাব্যকে। তাকে এভাবে নিচু হয়ে তাকিয়ে থাকতে দেখে মাথা নুইয়ে ফেলল তাব্য। অনুতপ্ত গলায় আবারও বলল, নিজের অজান্তে ভুল করেছি আমি। তুমি থাকাকালীন অন্য কাউকে জীবনে জড়িয়েছি, এ ভুলের কি ক্ষমা হবে? প্রিয়তা এবার নিজেকে পুরোদমে ধাতস্থ করে নিল। মাঝের কয়দিনে মনের জ্বালা আগুন আবারও দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুন নেভাতে সে তাচ্ছিল্য ভরে হাসল আনমনে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা ভুল নয়, এটা অন্যায়। আর অন্যায়ের কি কোনো ক্ষমা হয়? প্রিয়তার প্রশ্নে থমকে গেল তাব্য। প্রশ্নটা তার শিকড় নাড়িয়ে দিল। সত্যি সে অন্যায় করেছে মেয়েটার সাথে, তার হক নষ্ট করেছে। এমন নিচু কাজের ক্ষমা কি এত সহজে প্রাপ্য তার? সে কিছুটা সময় নিয়ে ভারাক্রান্ত কণ্ঠে বলল, প্রায়শ্চিত্ত তো হয়। প্রিয়তা কাট কাট কণ্ঠে বলল, প্রায়শ্চিত্ত তো ভুলের প্রাপ্য,
অন্যায়ের প্রাপ্য তো একমাত্র শাস্তি। তবে তুমি শাস্তিই দাও। তোমার দেওয়া সব শাস্তি আমি মাথা পেতে নেব। তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য যতটা কষ্টের ছিল, তার চেয়ে তোমায় বেঁধে দেওয়া অতি কঠোর শাস্তি সহ্য করা সহজ লাগবে আমার। তুমি যা খুশি দণ্ড দাও আমায়। তোমাকে আরও একটিবার জীবনে পেতে সব দণ্ড সয়ে যাব আমি। কোনো রূপ বিলম্ব না করে জবাব দিল তায়েব্য। অতঃপর কিছু সময় নিশ্চুপ থেকে সে মাথা নুইয়ে বলল, ভালোবাসি প্রিয়, ভীষণ ভালোবাসি তোমায়। প্রতি উত্তরে প্রিয়তা সরু চোখে তাকিয়ে বলল, আপনার ভালোবাসা বিষাক্ত। এমন ভালোবাসা চাই না আমার। আপনার ভালোবাসা কেবল শরীর বোঝে, কিন্তু মন বোঝে না। কেবলমাত্র দৈহিক সম্পর্কের জন্য যে ভালোবাসা তার ব্যক্তিগত মানুষকে দূরে ঠেলে অন্য কাউকে নিজের জীবনে গ্রহণ করে, যে ভালোবাসায় দৈহিক বিনিময় খোঁজে, সেটা কখনো স্বচ্ছ ভালোবাসা হতে পারে না। আর ছেড়ে দিন আমাকে আপনার জীবনে ফিরে পাওয়ার আশা। কোন ভরসায় আপনার কাছে ফিরব আমি, যে তার বইয়ের অপূর্ণতায় নিজেকে সংযত রাখতে পারে না, শুধুমাত্র শারীরিক সম্পর্কের চাহিদায় পরকীয়ায় জড়ায়, সে যে বিয়ের আগে নিজের চরিত্র হেফাজত রেখে যে এটা বা বিশ্বাস করবে কে? আর যে ব্যক্তির চরিত্র নিয়ে এত সংশয়, তার সাথে আর যাই হোক সুখে সংসার হয় না। নির্লিপ্ত গলায় বাক্যগুলো পূর্ণ করে নিজের ডায়েরিখানা তায়েব্যের হাত থেকে ছিনিয়ে নিল সে, যার মাঝে বিগত 1 বছর ধরে প্রতিদিন এক পৃষ্ঠা করে নিজের অনুভূতি ঠেসে দিয়েছিল সে। সেগুলোর দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ছাড়ল প্রিয়তা। তারপর বিবশ কণ্ঠে বলল, এসব আগের সৃষ্ট অনুভূতি, যার অস্তিত্ব আমার নিকট এখন মৃত। আর মৃত অনুভূতিকে স্মৃতিরূপে জিইয়ে রেখে লাভ নেই। কথাগুলো বলে আচমকা সে সবগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলল। তারপর সেগুলোকে উড়িয়ে দিল রাতের এই কালো বাতাসে। সেদিকে অসহায়ের মতো ফ্যাল করে তাকিয়ে রইল তায়েব্য। আবঝা কালো অন্ধকারে প্রিয়তার লেখা সেই শুভ্র রাঙা 365 পৃষ্ঠা জুড়ে সাজানো ভালোবাসাময় অনুভূতিগুলো ঘুরপাক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল চরম অবলীলায়। স্মৃতিতে বস্তুতে জিয়ে থাকে না প্রিয়, স্মৃতি জিয়ে থাকে মনে। তুমি এসব ছুঁড়ে ফেললেও কি আদেও মন থেকে সেই অনুভূতিগুলো স্মৃতি মুছতে পারবে? ভারী নেত্রপল্লব তুলে ভারাক্রান্ত কণ্ঠে প্রশ্নটা করল তায়েব্য। প্রতি উত্তরে প্রিয়তা ভাবলেশহীন কণ্ঠে বলল, স্মৃতির ধারক হলো মন। বস্তু স্মৃতিতে বেগ দিতে অক্ষম। যেখানে স্মৃতির সন্ধান মেলে, তা মুছে ফেলা মানে স্মৃতিকেও মেরে ফেলা। আর মৃত স্মৃতি মনে থাকা না থাকা এক। প্রিয়তার গা ছাড়া অভিব্যক্তিময় উত্তরে রুষ্ট হল তায়েব্য। অপ্রকৃষ্ট কণ্ঠে বলল, তুমি যতই স্মৃতিকে মুছে ফেলো, এই আমিকে মন থেকে মুছতে পারবে? আমি তোমার 365 পৃষ্ঠার সেই অধ্যায়, যে তোমাকে ভালোবাসতে শিখিয়েছিল, তোমার একপাক্ষিক সঙ্গী হয়েছিল, নির্ভীতে যতনে তোমাকে আগলে রেখেছিল, সেই আমিকে কি কখনো ভুলতে পারবে? আমি মানছি তোমার অভ্যন্তরে সৃষ্ট এই অনুভূতিগুলোতে আমি আঘাত করেছি, কিন্তু তাই বলে তুমি যা অভিযোগ করছো তা আসলেই কি ঠিক? একটু ভেবে দেখো তো সব। অন্ধের মতো কথা না বলে একটু বিচক্ষণের ন্যায় ভাবো। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে একটিবারও ভেবে দেখো সব। কেন তোমাকে বিয়ে করেছিলাম বলো? তোমাকে বৈধভাবে নিজের করতে নয় কি? তাহলে অবৈধ সম্পর্কে জড়াবো কখনো, তা ভাবলে কি করে? তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন তোমার বয়স কম ছিল। আমাকে ভয় পেতে তুমি,
এজন্য কি তোমাকে আমি সময় দিইনি? হ্যাঁ, আমি মানছি ভুল করে প্রথম দিন তোমাকে অ্যাপ্রোচ করার ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে কি আর কখনো স্বামীর অধিকার নিয়ে গিয়েছি? তুমি যখন সেদিন আমাকে তোমার কাছাকাছি যাওয়া নিয়ে সবার সামনে লজ্জায় ফেলেছিলে, তখনও কিন্তু আমি কিচ্ছু বলিনি। আমি কেবল তোমার বড় হওয়ার অপেক্ষায় ছিলাম, আর এর মাঝে সময়ে তোমার মানসিক সাপোর্ট চেয়েছিলাম, তোমার সংযত সঙ্গ চেয়েছিলাম। এসবও তুমি দাওনি, এর জন্য আমি কোনো অভিযোগও করিনি। তোমার বয়স কম বলে এসব মেনে নিয়েছি কেবল। তোমাকে স্বামী স্ত্রীর মর্ম বোঝাতে চেয়েছি সব সময়। আমি ভেবেছি একসময় তুমি বুঝবে, অথচ দেশে থাকাকালীন তা কখনোই সম্ভব তো হয়নি, বরং দেশের বাইরে গিয়েও তা হয়নি। আমি অনেক চাইলেও বিদেশে থাকাকালীন একটা দিন তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলোনি। অডিও কলে কথা বললেও হ্যাঁ মূলক জবাব ছাড়া বাড়তি কোনো কথা বলতে না। তোমার ব্যক্তিগত ফোন থাকা সত্ত্বেও আমাকে নিজে থেকে কখনো কল দিতে না, আমি দিলেও তেমন কথা বলতে না। এজন্য তো এক সময় আমাদের কথা বলাই টোটালি অফ হয়ে গেল। তাহলে আমি কোন ভরসায় বিশ্বাস করতাম আমাকে তুমি চাও, যখন সব ক্ষেত্রে তুমি আমাকে এড়িয়ে চলতে? আমাদের সম্পর্কটা দোদুল্যমান, তখন এমন অবস্থায় আরেকজনকে বিয়ে করতে চাওয়াটা কি আমার অন্যায়? তুমি বলেছ আমার ভালোবাসা মন বোঝে না, শরীর বোঝে। যদি এমনটাই হতো তবে বিয়ের পর তোমার ভয় পাওয়াটাকে কি আমি কখনো প্রাধান্য দিতাম? আমি যদি শরীরই বুঝতাম, একটা বছর এক বিছানায় আমার পাশে থাকার পরও তুমি এভাবে ভার্জিন থাকতে? তাছাড়া এখন তো তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, এখন তো তুমি শারীরিকভাবে সম্পূর্ণ। তবুও কি শারীরিক চাহিদার জন্য আরেকটা বিয়ে করতে চাইতাম? একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো তো সব। তুমি এই অবধি যা যা বলেছ আসলেই কি সব তাই কি না? একটানা কথাগুলো বলে থামল তায়েব্য। ব্যগ্রতার দরুন ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। সে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল, তারপর আবারও বলল, এখন তুমি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্ক হয়েছ। আমি চাইলে এখন তোমার সাথে সাংসারিক কার্যে লিপ্ত হতে পারতাম, কিন্তু আমি ভাবতাম আমাকে তুমি মন থেকে মেনে নিতে পারোনি এখনো। আর মনবিহীন বৈবাহিক সম্পর্ক আমি বৈধ দর্শন ভিন্ন অন্য কিছু ভাবতে পারিনি। একে অপরকে ভালোবেসে দুজনের একত্রিত হওয়া হলো প্রেম, আর যে কোনো একজনের অনিচ্ছায় একত্রিত হওয়া হলো কাম। কাম সাধনা আমার চাই না, মনবিহীন দেহ আমার চাই না। তাই তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যেখানে তুমি মন থেকে সুখী থাকতে পারো সেখানে যাও। তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোর থাকাটাই মুখ্য ছিল আমার নিকট। অথচ তুমি এসব যা নয় তাই বললে। তুমি তখন কোর্টেও আমার সাথে মিসবিহেভ করেছো, আমি কিছুই বলিনি। তোমার জায়গা নিয়ে নিজেকে বসিয়ে ভেবেছি। তুমিও তেমন একবার তোমাকে আমার জায়গায় বসিয়ে দেখো। আশা করছি বুঝতে পারবে এটা আসলেই অন্যায় নাকি ভুল। প্রিয়তা এবার স্তব্ধ হয়ে গেল। তায়েব্যের কথাগুলো তার মস্তিষ্কে বাজতে লাগলো। নিজের চোখের সামনে যেন ভেসে উঠল সবটা। তায়েব্যের একটা কথাও মিথ্যা নয়। সে সবসময় এড়িয়ে চলছে তায়েব্যকে। বিয়ের প্রথম দিনের ঘটনায় ভয় পাইয়ে দিয়েছিল তাকে। তারপর থেকে ভয়ে এড়িয়ে চললেও পরবর্তীতে অস্বস্তির দরুন এড়িয়ে চলত। আস্তে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আর ফোন কলে তার সাথে কথা বলতো না জড়তার দরুন। ভিডিও কলেও আসতে লজ্জা পেত। কিন্তু এসব যে ঐকান্তিক ব্যাপার হবে তা সে জানত না। হুট করেই লজ্জা পেয়ে গেল সে। একপাক্ষিক নিজের দিকটা ভেবে অন্যের ওপর দোষারোপ করাটাও চরম অন্যায়। শক্ত পাথরের ন্যায় মনের আড়ালে সৃষ্টি হওয়া অনুশোচনায় চাপা পড়ে গেল সে। অনুতাপে পুড়তে লাগলো কেবল।
তায়েবের অনুতপ্ত সুর এবার তার কণ্ঠে এলো। সে কাপা গলায় বলল, আপনি যা করেছিলেন তাকে যদি আমি অন্যায় বলে থাকি, তবে আমি আপনাকে যা অপবাদ দিয়েছি তা ঘোর অন্যায়। আপনার চেয়ে বড় শাস্তি আমি ডিজার্ভ করি। কথাটা বলে মাথা নত করে ফেলল সে। প্রয়াসিনীর মুখশ্রীর পানে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল তায়ব্য। ধাতস্থ কণ্ঠে বলল, জেনে বুঝে করা দোষ অন্যায়, কিন্তু অজান্তে করা দোষ অন্যায় নয়, বরং ভুল। তুমি জানাতে বা অজানাতে কোনো বাদবিচার না করে নিজের ইগো যা বলেছে, নিজের একপাক্ষিক দিকটা ভেবে এসব বলেছ। আমিও নিজে থেকে যা ভেবে নিয়েছি তাই ধরেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মিউচুয়াল সিদ্ধান্ত না গিয়ে দুজনেই নিজেদের মতো একক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের দোষটা এখানেই, কিন্তু এটাকে অন্যায় বলতে পারি না, এটা ভুল। পরিস্থিতিটা হয়তো এমন ছিল যে এই ভুল করতে বাধ্য হয়েছে আমরা, কিন্তু এই ভুল এখনও সংশোধনযোগ্য। তার জন্য অবশ্যই দুজনের সঠিক বুঝ দরকার। কথাগুলো নীরব হয়ে শুনল প্রিয়তা। বেশ কিছু সময় ধরে কিছু ভাবল সে। তারপর দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিন্তু নীলি আপুর ব্যাপারটা? তাইব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মলিন কণ্ঠে বলল, আমার আর নীলির মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। বিয়ের ডেটও ফিক্সড হয়নি, তাই ওটা কোনো বিষয়ই না। সে আমার ছোটবেলার বান্ধবী ছিল, সব ক্লাসে একসাথে পড়েছি আমরা। আমাকে সে আগে থেকেই পছন্দ করত। আমাদের দোদুল্যমান সংসারে যখন তোমার কোনো মানসিক সাপোর্ট পায়নি, তখন আমাকে সাপোর্ট দিয়ে এসেছে সে। আমার ইউকে থাকাকালীন অসুস্থতার সময়টায় যখন তুমি জানতেও না, তখন আমার খেয়াল রেখেছে সে। আমার বিপদ আপদে যখন তোমাকে পাশে পাওয়ার কথা ছিল, তখন নীলি পাশে থেকেছে। আর সে যখন আমার সমপর্যায়ে থেকেছে সবসময়, তাই এখানে ভালোবাসা ছাড়া অন্য কোনো স্বার্থও নেই। আমার চেয়ে বেটার ছেলে ডিজার্ভ করে সে, তাও আমার সঙ্গী হতে চেয়েছে। সবটা বিবেচনায় আমি ভেবেছিলাম যখন আরেকজনের সাথে ইনভলভ হতেই হবে, তখন ওয়াই নট নীলি। তাই তাকে প্রথম বিয়েতে প্রস্তাব দেই আমি। সে রাজি হওয়াতে বাসায় জানাই যে দেশে ফিরে ওকে বিয়ে করব। ওর আমাকে বিয়ে করাতে আপত্তি না থাকলেও সতীনের সংসার করাটা তার রেপুটেশনে লাগতো, তাই তোমাকে ডিভোর্স দিতে বলে। বাকিটা তো তোমার জানাই। কথাগুলো শুনে কেমন বিষণ্ণ সুন্দর অনুভূতি হলো প্রিয়তার। তার কোনো পরকীয়া ছিল না, সে কেবল ভালোবাসার অভাবে পুড়িয়ে আরেকটা বৈধ জীবন পদার্পণ করতে চেয়েছিল মাত্র। তার পুরুষ এখনও শুদ্ধ সৎ চরিত্রের সে, অথচ সে কিনা কি ভেবে মনে কষ্ট পুষেছিল। ব্যাপারটা ভাবতেই দু চোখ ভিজে গেল তার। তায়েব্যর দিকে দৃষ্টি দিল প্রিয়তা। লোকটা পবিত্রভাবেই তার জীবনে এভাবে ফিরে এসেছে। ব্যাপারটা আনন্দঘন মুহূর্ত হলেও ভুলগুলোকে কেমন পীড়া দিল। তাই খুশি হয়েও খুশি হতে পারল না সে, আবার মনে ঘৃণা ঠাঁই দিতে পারল না। সে শেষবারের মতো ইতস্তত কণ্ঠে বলল, কিন্তু নীলি আপু তো আপনার আর তার বিয়ের অপেক্ষায়। আপনি আমার জীবনে ফিরলে তার নিকট ভিলেন হয়ে যাবেন না? কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো তায়েব্য। তারপর নিষ্পৃহ কণ্ঠে বলল, নিজের প্রয়াসীর জীবনেই যদি ভিলেন হয়ে বাঁচি, প্রয়াসীর জীবনের গল্পের ভিলেনের নিকট হিরো হয়ে কী লাভ? কথাটা বলে লম্বা শ্বাস নিল সে। প্রত্যুত্তরে স্মিত হাসল প্রিয়তা। তারপর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। নিজেরা কিছুটা সময় দিল নিজেদের। সেই সময়ের স্রোতে টানে অনুশোচনার পানিতে নিজেদের মনের সৃষ্ট পূর্ব অনুভূতিগুলো ধুয়ে এখন একই অনুভূতি সৃষ্ট হলো।
নির্ভীকতে সেই অনুভূতিগুলোকে উপভোগ করল তারা। রাত্রি গাঢ় হলো, রাতের হাওয়া বৃদ্ধি পেল। সেই হাওয়ায় চুলগুলো উড়তে লাগলো প্রিয়তার, যেগুলো কিছুটা অবাধ্য অংশ তায়েব্যের শরীর ছুঁয়ে দিল। খানিকক্ষণ আবছা আঁধারের মাঝে তাকে দেখে গেল তায়েব্য। অতঃপর রাশভারী কণ্ঠে বলল, কি করবে এখন? প্রিয়তা ইতস্তত করে বলল, ভালোবাসায় সৃষ্ট ক্ষতে মলম লেগেছে, ক্ষত না সারিয়ে উপায় আছে? কথাটা শুনে স্মিত হাসল তায়েব্য। বুকের বাঁ পাশে শীতল এক শিহরণ বইল। সেই শিহরণ ছুঁয়ে দিল প্রিয়তাকেও। বুক ভরে শ্বাস নিল সে। তারপর তায়েব্যের কাছে ঘেঁষে দাঁড়িয়ে গেল। তায়েব্য তার আগমনের অর্থ বুঝল। স্মিত হাসল সে। তারপর তার দু হাত দিয়ে প্রিয়তার দুই বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা ভালোবাসে শুধু তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। কথাটা শুনে লাজুক হাসি দিল প্রিয়তা। তারপর আস্তে ধীরে তায়েব্যের গায়ের সাথে লেপ্টে গেল। তায়েব্য জড়িয়ে নিল তাকে। প্রিয়তা নিচু কণ্ঠে বলল, হৃদয় মাঝে বেঁধে রাখবো আপনাকে, খুব খেয়ালে নির্ভীকতে যতনে। কথাটা বলে লজ্জা পেল নিজেই। মুখ গুজে ফেলল মেঘরাজের বুকের মাঝে। তার লজ্জা স্মিত হাসি রেখা ফুটল তায়েব্যের অধরে। সে আরও খানিকটা নিজের সাথে মিশিয়ে নিল প্রয়াসিনীকে। তারপর তার কপালে অধর ছুঁয়ে বলল, ভালোবাসি প্রিয়। মাত্র দুটো শব্দের বাক্যতে কেঁপে উঠল প্রিয়তা। এক অন্যরকম মুগ্ধতার সাক্ষাৎ পেল সে। সে মনে মনে ভাবল, ভাগ্যিস সে সেই 365 পৃষ্ঠার অনুভূতি লিখেছিল, তা না হলে এই মানুষটাকে তার পাওয়া হতো না। এত মধুর স্বরে মধুমাখা শব্দ দুটো শোনা হতো না তার। সার্থক তার কাব্যগাথা, সার্থক তার 365 পৃষ্ঠা। যে পৃষ্ঠার বান্ডিল নিজে হাতে ছিন্ন করলেও একত্রিত করে দিয়েছে তাদের। এখন থেকে এমন হাজারো 365 পৃষ্ঠা লিখতে হবে তাদের জীবনের অভিধানে, হয়তো দৃশ্যমান কালির শব্দে অথবা মনের মাধুর্যের কালির নৈশব্দে। কিন্তু এই ছেঁড়া পৃষ্ঠাগুলি আজীবন মনে গেঁথে থাকবে তাদের, তাদের প্রণয় কাব্য সূচনা বিন্দু হয়ে। সমাপ্ত।